আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। টাঙ্গাইলে বাস ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশ সুপারের। মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার। এবং ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বর্তমানে অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ২.৫ বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে। একই সাথে ৩১ দফা ঘোষণা করা হয়েছে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান এ সময় আরও বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যে নিজ দলের দোষী নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব বলে জানান তিনি। বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই কাউন্সিলের মাধ্যমে আমরা যেরকম দলকে পুনর্গঠিত করব, আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা, এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বন্টন হবে না বলে মন্তব্য করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার রাজধানীতে আলোকিত কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা এ সময় বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে। তিনি আরও বলেন, সম্পদ বন্টনের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অনুসরণীয় আর অন্যতম সঠিক পদ্ধতি হলো জাকাত। জাকাত দারিদ্র্য বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া।
নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বন্টন হবে না বলেও মনে করেন তিনি। রাজধানীর খিলগাঁওয়ে একটি সমিল থেকে সৃষ্ট আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজ পট্টিতে। এতে পুড়ে যায় ২০টি দোকান, ২৪টি গাড়ি ও ২টি সমিল। ভয়াবহ এই আগুনে সর্বশান্ত হয়ে যান ব্যবসায়ীরা। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা বলে দাবি করলেন ভুক্তভোগীরা। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি খিলগাঁওয়ের তালতলায়, যেখানে গতকালকে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই গ্যারেজে। দর্শক, আমরা এখানে এসে জানতে পেরেছি যে গতকাল ৭টার পরে মূলত এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৭টি গ্যারেজ এখানে আছে, ১৭টি গ্যারেজ পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এর পাশে একটি সমিল ছিল, সেই সমিলও মূলত একবারে পুড়ে অঙ্গার হয়ে গেছে। দর্শক, এখানে আসলে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা অথবা আগুনের সূত্রপাতটা কি, সেটা আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। কুরাশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। আসলে আগুনের সূত্রপাতটা কি সেটা আমরা ওই শুনতেছি যে আমাদের ওই একটা ওয়ার্কশপের পিছনের কোনায় অল্প একটু জায়গায় আগুন লাগছে, এটাই আমরা আমাদের কাছে মেসেজ গেছে ঠিক সন্ধ্যা ৭টার দিকে যে আমাদের গ্যারেজের একটা কোনায় আগুন লাগছে। তো আমরা বলছি ফায়ার সার্ভিসে ফোন দাও, ওরা ফায়ার সার্ভিসে ফোন দিছে, আমরাও ওইখান থেকে ফায়ার সার্ভিসে ফোন দিছি, আমি নিজেও ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফোন দিয়ে কথা বলছি, ওনারা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো একটা গাড়ি আসতে আইসে ওনারা চেষ্টা করছে, এর কিছুক্ষণ পরে আমরা আস্তে আস্তে শুনি যে ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গেছে, তারা পানি দিতে পারে নাই। পানি না থাকার কারণে গাড়ি আসতে ১-১.৫ ঘন্টা লেট করছে, এর মধ্যেই সব ধরে শেষ হয়ে গেছে। আসলে ঘটনার সূত্রপাত তো এখন পর্যন্ত আমরা পাইনি যে কোন জায়গা থেকে ঘটনাটা ঘটছে, এই আগুনের দুর্ঘটনাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা এখন তো আমরা পাইনি বা বুঝতেও পারিনি। কিন্তু আমরা যা দেখলাম যেভাবে নাকি এই অক্সব পল্লী যেভাবে নাকি পুড়ে ছাই হয়ে গেছে, এই গ্যারেজে ৬টা গাড়ি ৫টা গাড়ি এরকম প্রতিটা গ্যারেজে মিলে প্রায় ১৭টা গাড়ি পুড়ে গেছে। এই প্রত্যেকটা গাড়ি নিউ মডেলের গাড়ি। হ্যাঁ, প্রায় গাড়ি আছে আপনি মনে করেন যে প্রায় না গাড়ি আছে মনে করেন যে এই ৩৫ কোটি টাকার মতো গাড়ি আছে। এরপর যে প্রত্যেকটা ওয়ার্কশপের যে ইকুইপমেন্ট যন্ত্রপাতি আছে, আমরা পুরো ওয়ার্কশপ মালিকগুলো পুরো একটা রাস্তায় বসে গেছে। অগ্নিকাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন? আমরা বাইরে ছিলাম, পিকনিকে দেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে মানে যখনই অগ্নিকাণ্ডটা করছে কিছুক্ষণের মধ্যে একবারে পুরো ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পরে দিয়ে মানুষ আসা যাওয়ার মতো কোনো স্কোপই ভিতরে ছিল। এমন পরিস্থিতি হয়েছে, পরে কোনোভাবেই ফায়ার সার্ভিসে আসার অনেক লেট করছে, লেট করার কারণে আগুনটা আরো বাইরে। ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এসেছিল এখানে? এখানে ৩-৪টি পরে ইউনিট আইছে, কিন্তু প্রথম ইউনিটটা আসছিল তিলপাপাড়া থেকে। এটা এখান থেকে আসতে বড় জোর ৫ মিনিট বা ১০ মিনিট লাগে, কিন্তু ওরাই আসতে সবচেয়ে লেট। আমি এই গাড়িটা গত মাসের ৫ তারিখে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রংপুরে। ওইখান থেকে আমি গাড়িটা ওয়ার্কশপে আনছি, আমি আর ৫ লক্ষ টাকার মাল কিনে দিছি। আমার গাড়িটা আজকে ইঞ্জিন লাগাইয়া টেস্টের বাইরেতে রাত্রে আগুন লাগি আমার গাড়িটা পুরো শেষ হয়ে গেছে। এটা একবার ব্র্যান্ড নিউ ছিল। একবার ব্রেন নিয়েছি, একবার এই যে নাম্বার প্লেট পাইনি।
এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা আশা করছেন সরকার থেকে যেন তাদের একটি অনুদান দেয়া হয় আবার নতুন করে গ্যারেজ নির্মাণে, যাতে তারা তাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, তাদের জীবনযাত্রার মান আরো উন্নতি করতে পারে। এটাই গ্যারেজ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা। বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুশাসন ও ন্যায় বিচার ভিত্তিক। শনিবার যশোরে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। আসাদুজ্জামান এ সময় বলেন, পুলিশকে তদন্তের সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। 5 আগস্টের আগের তথ্যে বিচার কার্যক্রম চালানো যাবে না, নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জানান তিনি। এবার জেলার সংবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানালেন টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণালংকার লুণ্ঠন করা হয়েছে। শনিবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল, একটি ছুরি ও নগদ 29,370 টাকা উদ্ধার করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন স্টারলিংক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি অঙ্গ সংস্থা এটি, যা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেটের সেবা দিয়ে চলছে। বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য, সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারছে স্যাটেলাইটের মাধ্যমে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝড়, বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ আর নিয়ন্ত্রক সংস্থার হাতছাড়া আধুনিক সময়ে ইন্টারনেট বন্ধ হবার সুযোগ নেই। অর্থাৎ ডাটা কিংবা কেবল সংযোগের ইন্টারনেট চালু হলে তা নিজে নিজে বন্ধ হবে, এক কথায় অসম্ভব। যদিও গেল সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেটিকেও সম্ভব করে ফেলেছিলেন। তবে এমন উদ্ভট চিন্তাকে পাশ ফেলে শুধু শহর বা দুর্গম এলাকাতেই নয়, বরং বিমানের মতো ভাসমান যানবাহনে ইন্টারনেট ব্যবহার করা যাবে, যা সম্ভব করেছে পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের নতুন ইন্টারনেট সেবাদান কোম্পানি স্টারলিংক। চলুন এক নজরে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংক সম্পর্কে জেনে নেওয়া যাক। 2019 সালে স্পেসএক্সের সিস্টার কনসার্ন হিসেবে স্টারলিংক যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের 60টি দেশে সেবা দিচ্ছে কোম্পানিটি, যার গ্রাহক সংখ্যা 2 মিলিয়ন। এর বিশেষত্ব হলো স্পেসএক্সের নিজস্ব স্যাটেলাইট থেকে সরাসরি অ্যান্টেনার মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা সম্বলিত এমন ইন্টারনেট সেবা অবশ্য একটু ব্যয়বহুল বটে। এটি ব্যবহারে প্রতি মাসে খরচ পড়বে $120, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,240 টাকা। এর এককালীন সংযোগ স্থাপনে খরচ হবে $599 বা 71,880 টাকা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টুইট করে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশের স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে টুইটের জবাব দেন টেসলার মালিক ইলন মাস্ক, লেখেন লুকিং ফরওয়ার্ড টু। আর এতেই ধারণা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের বাজারও দখল করতে যাচ্ছে স্টারলিংক।
তবে এ নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB-র সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন ইন্টারনেট প্রযুক্তিকে স্বাগত, ব্যবসায়ীদের দিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে। তবে বিশ্বের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে স্টারলিংকের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। জাকির হোসেন, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। শনিবার ভোরে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে 85 বাংলাদেশ সহ অন্তত 598 অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক জেফ্রি অ্যাম্বোক তাহা বলেন, ভোর 5:30টায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন 630 অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মধ্য থেকে 598 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স 17 থেকে 57 বছর। তাদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানান দেশটির কর্মকর্তা। জানাবো খেলার সংবাদ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সাকিবকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেন সাকিব। দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দেন তিনি। এ বিষয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তাকে দলে নিতে তো কোনো বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। তবে তাকে দলে নেওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল বলেন, রাজনীতিবিদ নয় বরং ক্রিকেটার সাকিবকে দলে নেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, তার পাও ভেঙে দেওয়া হয়েছে। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফেরেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়িতে প্রায় 40 জনের একটি সন্ত্রাসী দল তাকে আক্রমণ করেছিল। গণমাধ্যমকে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় তার উপর এ হামলা চালানো হয়। লামিয়া তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জানান, তার মা বাবা মারা গেছে বলে তার পাশে কেউ নাই। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। টাঙ্গাইলে বাস ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশ সুপারের। মালয়েশিয়ায় 85 বাংলাদেশি গ্রেপ্তার। এবং ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।